যুদ্ধবিরতির আলোচনার টেবিলে যখন সমঝোতার আশা দেখা যাচ্ছে, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে আসছে একের পর এক কঠোর বার্তা। তবে কি যুদ্ধই অবধারিত? প্রশ্ন হচ্ছে, যদি আবারও যুদ্ধ শুরু হয় তাহলে কি আগের মতোই লড়াই হবে, নাকি এবার বিশ্বের সামনে হাজির হবে এক ভিন্ন ইরান? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা এগোচ্ছে বলে খবর এসেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন একটি প্রাথমিক সমঝোতা তৈরি হয়েছে এবং এখন সেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায়। কিন্তু আলোচনার এই অগ্রগতির মাঝেও যুদ্ধের ছায়া পুরোপুরি দূর হয়নি, বরং ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা বারবার ইঙ্গিত দিচ্ছেন কূটনীতি ব্যর্থ হলে পরবর্তী সংঘাত হবে আরও বিস্তৃত, আরও ব্যয়বহুল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, নতুন যুদ্ধ শুরু হলে তার প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যাবে। তাদের ভাষায়, শত্রু এমন জায়গায় আঘাত পাবে যা তারা কল্পনাও করতে পারবে না। এই বক্তব্যকে অনেকে রাজনৈতিক বার্তা মনে করলেও নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, ইরানের হাতে এখনও এমন কিছু কৌশল রয়েছে যা বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তার ওপর বড় প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় উদ্বেগের নাম সমুদ্রপথ। হরমুজ প্রণালীতে আগের সংকটের সময় বিশ্ব দেখেছে কিভাবে জাহাজ চলাচল ব্যাহত হলে জ্বালানি বাজার কেঁপে ওঠে। কিন্তু বিশ্লেষকদের মতে এবার ইরান আরও বড় পদক্ষেপ নিতে পারে। তেহরান যদি ইয়েমেনের হুথি মিত্রদের সক্রিয় করে তাহলে বাব আল মান্দেব প্রণালীও ঝুঁকির মুখে পড়তে পারে। এই জলপথ ইউরোপ, এশিয়া এবং আরব বিশ্বের মধ্যে বাণিজ্যের অন্যতম প্রধান করিডোর। ভাবুন, যদি একই সময়ে হরমুজ ও বাব আল মান্দেব দুটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথেই সংকট তৈরি হয়, তাহলে কি হতে পারে? বিশেষজ্ঞদের মতে তেলের দাম বাড়বে, পরিবহন ব্যয় বেড়ে যাবে আর বিশ্বজুড়ে নতুন করে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হতে পারে। আর শুধু সমুদ্রপথ নয়, এবার ইরান তেলের ক্ষেত্রেও আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমদ বকশায়েশ আর দেস্তানি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের তেল স্থাপনায় হামলা চালায় তাহলে ইরান শুধু পাইপলাইন নয়, সরাসরি উপসাগরীয় দেশগুলোর তেল ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করতে পারে। অর্থাৎ সংঘাত কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো জ্বালানি বাজারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আঞ্চলিক অবকাঠামো। গত সংঘাতে ইরান ক্ষেপণাস্ত্র দিয়ে বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালালেও কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোকে স্পর্শ করেনি। কিন্তু নতুন সংঘাতে সেই সীমাবদ্ধতা থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। একই সঙ্গে আলোচনায় এসেছে ইউরোপও। আইআরজিসি ঘনিষ্ঠ কিছু মাধ্যমে সম্প্রতি ইউরোপের বিভিন্ন সামরিক স্থাপনার স্যাটেলাইট ছবি প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ইরান যদি সংঘাতকে আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নেয় তাহলে ব্রিটেন বা জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্র সম্পর্কিত সামরিক ঘাঁটিগুলোও সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। যদিও বিশেষজ্ঞরা বলছেন এটি হবে চরম পর্যায়ের উত্তেজনার পরিস্থিতি, তবুও সম্ভাবনাটি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর সবচেয়ে কৌতূহলের জায়গা হলো নতুন প্রযুক্তি। ইরানের সামরিক বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রিত ড্রোন নিয়ে কাজ করছে বলে দাবি করা হয়। এমন ড্রোন যা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে, আকাশে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতে পারে। যদিও এসব প্রযুক্তির অনেকগুলোর বাস্তব প্রয়োগ এখনো বিশ্ব দেখেনি, তবুও ইরানের সাম্প্রতিক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে তারা ভবিষ্যতের যুদ্ধকে শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই হিসেবে দেখছে না। তাহলে প্রশ্ন হলো, এই হুঁশিয়ারিগুলো কি শুধুই কূটনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি সত্যিই ইরান নতুন কোনো চমকের প্রস্তুতি নিচ্ছে? এবার রাশিয়ায় আতঙ্ক ছড়িয়েছে ইউক্রেনের সাইলেন্ট ডেথ নামের ভয়ঙ্কর এক অস্ত্র। কল্পনা করুন, একটা যুদ্ধক্ষেত্র যেখানে কোনো সৈনিক নেই, কোনো সামরিক বাহিনী নেই, তবুও একের পর এক বিস্ফোরণে ধ্বংস হয়ে যাচ্ছে শত্রুর ঘাঁটি। গেমিং চেয়ারে বসে শত শত কিলোমিটার দূর থেকে পরিচালিত হচ্ছে পুরো যুদ্ধ। আর ইউক্রেনের নতুন এই মানবহীন যুদ্ধ প্রযুক্তি বদলে দিচ্ছে আধুনিক যুদ্ধের সংজ্ঞা। তবে প্রশ্ন উঠছে, কেন এটি রাশিয়ার জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে উঠছে? সম্প্রতি পূর্ব ইউক্রেনের ফ্রন্ট লাইনে রাশিয়ার কয়েকটি
গুরুত্বপূর্ণ অবস্থানে সফল হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই অভিযানে সরাসরি কোনো ইউক্রেনীয় সেনা যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিল না। ড্রোন, রোবট এবং দূর নিয়ন্ত্রিত স্থলযান ব্যবহার করে পুরো অপারেশন পরিচালনা করে ইউক্রেন, এবং এই যুদ্ধ পরিচালনা করা হয় নিরাপদ দূরত্ব থেকে। ইউক্রেনের দাবি অনুযায়ী চলতি বছরের শুরু থেকে মানবহীন যুদ্ধযন্ত্রগুলো 22,000-এরও বেশি মিশন সম্পন্ন করেছে। এমনকি গত এপ্রিলে প্রথমবারের মতো সম্পূর্ণ রোবট ও ড্রোনের সহায়তায় একটি রুশ অবস্থান দখলের কথাও জানিয়েছিল কিয়েভ। এখন প্রশ্ন, কিভাবে কাজ করছে এই প্রযুক্তি? ইউক্রেন এখন ব্যাপকভাবে ব্যবহার করছে 4 চাকার রোবোটিক যান, যেগুলো বড় ধরনের বিস্ফোরক বহন করতে পারে। এই রোবটগুলো নীরবে শত্রুর অবস্থানের দিকে এগিয়ে যায়। ইউক্রেনীয় সূত্রের দাবি, অনেক ক্ষেত্রে রুশ সেনারা মাত্র কয়েক মিটার দূরে আসার পর বুঝতে পারে যে তাদের দিকে একটি বিস্ফোরকবাহী রোবট এগিয়ে আসছে। এর পাশাপাশি ব্যবহৃত হচ্ছে নজরদারি ড্রোন, FPV ড্রোন এবং দূর নিয়ন্ত্রিত অস্ত্রবাহী যান। কিছু রোবট আবার গোলাবারুদ সরবরাহ, আহত সেনা উদ্ধার এবং প্রতিরক্ষা অবস্থান রক্ষার কাজও করছে। তবে কেন এই পরিবর্তন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইউক্রেনের জনবল সংকটে। দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধের কারণে ইউক্রেনের সেনাবাহিনী ক্রমেই পড়েছে চাপের মুখে। অন্যদিকে রাশিয়ার জনবল ও সামরিক সম্পদের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি। ফলে ইউক্রেন এমন প্রযুক্তির দিকে ঝুঁকেছে যা কম সংখ্যক সৈন্য দিয়েই বেশি কার্যকারিতা নিশ্চিত করতে পারে। একটি ইউনিটের হিসাব অনুযায়ী 164টি রোবোটিক হামলার সমপরিমাণ অপারেশন চালাতে প্রায় 2,300 সেনার প্রয়োজন হতো, এবং এতে বড় ধরনের প্রাণহানির ঝুঁকি ছিল। কিন্তু প্রযুক্তি শুধু যুদ্ধের কৌশল বদলাচ্ছে না, একই সঙ্গে সেনাদের জীবনও বাঁচাচ্ছে। তবে এখন বলাই যায়, নতুন যুদ্ধের নতুন নায়ক সামনে এনেছে ইউক্রেন। আজকের যুদ্ধক্ষেত্রে শুধু কমান্ডো বা ট্যাঙ্ক চালকরাই নায়ক নন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ড্রোন অপারেটর এবং রোবোটিক্স বিশেষজ্ঞরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 22 বছর বয়সী এক ইউক্রেনীয় প্রকৌশলী জানান, যুদ্ধযানের চেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষ কিভাবে সেগুলো পরিচালনা করছে এবং কিভাবে যোগাযোগ ব্যবস্থা বজায় রাখছে। অর্থাৎ আধুনিক যুদ্ধের বড় অংশ এখন প্রযুক্তি ও তথ্য নির্ভর হয়ে উঠেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, ইউক্রেনের এই সাইলেন্ট ডেথ রাশিয়ার জন্য কেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে? কারণ ইউক্রেনের এই দ্রুত প্রযুক্তিগত অভিযোজন রাশিয়ার জন্য নতুন সমস্যা তৈরি করছে। প্রচলিত যুদ্ধ কৌশলের বিপরীতে মানবহীন প্ল্যাটফর্মগুলোকে শনাক্ত ও প্রতিরোধ করা অনেক কঠিন। একই সঙ্গে ইউক্রেনের লক্ষ্য হলো রাশিয়ার ওপর দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করা, যাতে মস্কোকে আরও বেশি সেনা নিয়োগে বাধ্য হতে হয়। এ কারণে ড্রোন ও রোবট ভিত্তিক যুদ্ধ এখন শুধু একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়, বরং একটি কৌশলগত অস্ত্র হিসেবেও দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইউক্রেন যুদ্ধ বিশ্বজুড়ে সামরিক পরিকল্পনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। যে প্রযুক্তিগুলো একসময় পরীক্ষামূলক পর্যায়ে ছিল, সেগুলো এখন বাস্তব যুদ্ধক্ষেত্রে নিয়মিত ব্যবহৃত হচ্ছে। অনেক দেশ ইতোমধ্যে মানবহীন স্থলযান, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ড্রোন এবং স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ বাড়িয়েছে। ফলে ইউক্রেন যুদ্ধ ভবিষ্যতে সামরিক প্রযুক্তির জন্য এক ধরনের পরীক্ষাগারে পরিণত হয়েছে। লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। একসময় যুদ্ধ মানেই ছিল সৈন্য, ট্যাঙ্ক আর বন্দুকের লড়াই, কিন্তু আজকের ইউক্রেন দেখাচ্ছে ভবিষ্যতের যুদ্ধ হয়তো পরিচালিত হবে কম্পিউটার স্ক্রিন, ড্রোন ক্যামেরা আর দূর নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, এই প্রযুক্তি নির্ভর যুদ্ধ কি মানব জীবন বাঁচাবে, নাকি যুদ্ধকে আরো ভয়ঙ্কর ও অনিশ্চিত করে তুলবে? ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হওয়ার কারণেই কি অনুশোচনা বোধ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরান কি সত্যি 9 মাস আগেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলত? ইরানের কাছে থাকা 60% মাত্রার বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরেই নানান চিন্তায় পড়েছেন ট্রাম্প। চাপ প্রয়োগ করেও ইরানকে কোনো মতেই বাগে আনতে পারছে না যুক্তরাষ্ট্র। উল্টো তেহরান জানিয়েছে, মার্কিনীদের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়ানোর জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ইরানের সামরিক বাহিনী। এবার কি তাহলে পূর্বের চেয়েও জটিল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে? প্রশ্ন হলো, হঠাৎ করেই ট্রাম্প কেন বললেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি যুক্তরাষ্ট্রের?
মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর মাঝে অন্তত 16টিকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে ইরান। সাম্প্রতিক যুদ্ধে দেশটির এই সাফল্যের পেছনে রাশিয়া ও চীনের সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে পশ্চিমারা। তাদের দাবি, ইরানকে প্রয়োজনীয় স্যাটেলাইট তথ্য দিয়ে মার্কিনী সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে নির্ভুল হামলা চালাতে সহায়তা করেছে মস্কো ও বেইজিং। যদিও বহুদিন ধরেই চীন রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর দেশ দুটির সাথে কৌশলগত সম্পর্ক বজায় রেখে আসছে ইরান। এদিকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমের পাশাপাশি হরমুজ প্রণালীর জটিল বিষয়গুলো সমাধানের জন্য দেশটির সাথে কয়েক দফায় কূটনৈতিক আলোচনা সেরেছে মার্কিন প্রশাসন, কিন্তু তাতে খুব একটা সুবিধা অর্জন করতে না পারায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের চিরশত্রু হিসেবে পরিচিত চীন সফরে যান ট্রাম্প। এ নিয়ে মার্কিন শাসকের ধারণা ছিল ইরানের সাথে সুবিধাজনক চুক্তি আদায় করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে কাজে লাগাবেন ট্রাম্প, কিন্তু ঘটল তার ঠিক বিপরীত ঘটনা। বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সে সময় এক প্রকার হুঁশিয়ার করেই জানিয়ে দেয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি যুক্তরাষ্ট্রের। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিনিয়তই ট্রাম্পকে উস্কানি দিয়েই চলেছেন। তাই তো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট সম্প্রতি বলেছেন, আমাদের দেওয়া শর্তে চুক্তি করতে ইরান রাজি না হলে অচিরেই দেশটির বিরুদ্ধে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের সামরিক শক্তিকে হালকাভাবে বিবেচনা করাটা যে মার্কিনীদের জন্য ভুল হয়েছে, সেটি এবার হয়তো বুঝতে পেরেছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়ানোর কোনো প্রয়োজন ছিল না যুক্তরাষ্ট্রের, এমনটি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, ইরাকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আমরা যা করেছিলাম সেটি ছিল এক প্রকার বোকামি, আর ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েও একই ভুল করেছি আমরা। যদিও ইরানের সামরিক শক্তি অত্যন্ত প্রখর, তবে 9 মাস আগে ইরানের পারমাণবিক কেন্দ্রে যদি B-2 বোমারু বিমান দিয়ে হামলা না চালাতাম, তাহলে দেশটির কাছে এতদিনে পারমাণবিক অস্ত্র থাকত, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে ভিন্ন পরিস্থিতির উদ্ভব ঘটত। 31 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল স্টাই। কিন্তু এত শক্তিশালী বোমা দিয়ে হামলার পরও ট্রাম্প কেন দাবি করছেন ইরানের কাছে এখনো আছে সমৃদ্ধ ইউরেনিয়াম? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। নিজেদের পারমাণবিক কেন্দ্রগুলোকে পাহাড়ের গভীরে গড়ে তুলেছে ইরান, যার ফলে এগুলোকে বাংকার বাস্টার বোমা দিয়েও পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয় বলে দাবি বিশ্লেষকদের। সম্প্রতি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA জানিয়েছে, ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে গচ্ছিত আছে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম। সেগুলোকে 90% মাত্রায় সমৃদ্ধ করলে তা দিয়ে দেশটি একাধিক পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। যদিও তেহরান বহুবার দাবি করেছে যে ইউরেনিয়াম ব্যবহার করে শুধুমাত্র বেসামরিক খাতের উন্নয়ন করছে ইরান। তবে পশ্চিমাদের অভিযোগ, শিক্ষা ও চিকিৎসার মতো বেসামরিক খাতের উন্নয়নের জন্য 60% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো প্রয়োজন নেই। ইরানের সামরিক শক্তির কাছে যেন বারবার ধরাশায়ী হচ্ছে যুক্তরাষ্ট্র। এ লজ্জার ভার বহন করতে পারবেন তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের আকাশসীমা লঙ্ঘন করে দেশটির বিরুদ্ধে পুনরায় আগ্রাসন ছড়ানোর পায়তারা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। তবে তেহরানের এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে যেন পাত্তাই পাচ্ছে না যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সমরাস্ত্র। অথচ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি বেশ দম্ভের স্বরেই বলেছিলেন, ইরানের সামরিক কাঠামোকে ভাঙতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এখন তাহলে কিভাবে মার্কিনীদের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলছে ইরান? প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে কি অবশেষে আরাশ-ই কামাঙ্গির মডেলের অস্ত্রটিকেই ব্যবহার করল তেহরান? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো সামরিক শক্তিধর শত্রুদের বিরুদ্ধে ইরান গড়ে তুলেছে অভেদ্য সামরিক বাংকার, এমনটাই দাবি বিশ্লেষকদের। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে ইরানের কাছে যে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে তা সাম্প্রতিক যুদ্ধের আগেই জানিয়েছিলেন পশ্চিমা সমরবিদরা। তবুও যেন ইরানের সামরিক শক্তিকে ঘিরে ভ্রুক্ষেপই করেননি ট্রাম্প। অবশ্য এর মাসুল হারে হারে টের পেয়েছেন মার্কিন শাসক। পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করতে যখন ছুটে যাচ্ছিল ইরানের মিসাইলের বহর, ঠিক তখনই যেন টনক নড়ে যায় ট্রাম্পের।
তাই তো কুল কিনারা না পেয়ে আগে যুদ্ধবিরতির জন্য উন্মাদ হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তবে যুদ্ধের ময়দানে সাময়িক উত্তেজনা কমলেও ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে দেশটির সাথে দর কষাকষিতে ব্যস্ত মার্কিনিরা। এর মাঝেই যুক্তরাষ্ট্র দেখিয়েই চলেছে তাদের আগ্রাসী রূপ। কয়েকদিনের মাথায় আবারও ইরানের আকাশসীমা ভেদ করার পায়তারা চালিয়েছে যুক্তরাষ্ট্রের MQ-1 মডেলের আত্মঘাতী ড্রোন। তবে তেহরানের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছেই রীতিমতো ধরাশায়ী হয়ে পড়ে মার্কিনীদের অত্যাধুনিক এই সমরাস্ত্র। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর দাবি, যুক্তরাষ্ট্রের সেই ড্রোনটিকে ধ্বংস করতে সফল হয়েছে তারা। 31 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। কিন্তু হঠাৎ করেই আবারও ইরানের আকাশসীমায় প্রবেশ করল কেন মার্কিনীদের এই ড্রোন? ইরানের বিরুদ্ধে সামরিক উস্কানি দিয়েই চলেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি হরমুজ প্রণালীর কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের MQ-9 মডেলের একটি আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করার দাবি করে তেহরান। মার্কিনীদের ওই ড্রোনটিকে ঘায়েল করতে ইরানের সামরিক বাহিনী ব্যবহার করেছে তাদের বহরের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম আরাশি কামাঙ্গির, যা যুদ্ধের ময়দানে প্রথমবারের মতো ব্যবহার করেছে ইরান। বিশ্লেষকদের দাবি, ইরানের সামরিক স্থাপনাগুলোতে কয়েক মাস ধরে হামলা সত্ত্বেও মার্কিন ও ইসরায়েলি নতুন আক্রমণ প্রতিহত করার সক্ষমতা এখনও রয়েছে তেহরানের। এদিকে MQ-1 মডেলের ড্রোনটি দিয়েও ইরানের বিরুদ্ধে নজরদারি চালাচ্ছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু তেহরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেওয়া যে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার, তা হয়তো ভুলেই গিয়েছিল মার্কিনীরা। তবে নিজেদের সামরিক শক্তি দেখাতে মোটেও গড়িমসি করেনি ইরান। প্রশ্ন হলো, আরাশ-ই কামাঙ্গির ঠিক কতটা শক্তিশালী? ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। বিশ্লেষকদের দাবি, তুলনামূলক সস্তা, সহজে স্থানান্তরযোগ্য এবং দেশীয়ভাবে উৎপাদিত প্রতিরক্ষা ব্যবস্থার উপর ব্যাপকভাবে বিনিয়োগ করছে ইরান, যার মাধ্যমে স্থির রাডার সিস্টেমের প্রতি নির্ভর না করেই শত্রুপক্ষের আত্মঘাতী ড্রোন ও যুদ্ধবিমানকে ভূপাতিত করার সক্ষমতা অর্জন করেছে তেহরান। আরাশ-ই কামাঙ্গির মডেলের নতুন এয়ার ডিফেন্স সিস্টেমটি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্টিলস প্রযুক্তির যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম ইরানের সামরিক বাহিনী। তবে এর অপারেশনাল রেঞ্জ প্রসঙ্গে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তেহরান। প্রায় 500 কেজি ওজনের বিস্ফোরক দিয়েই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে জোরদার হামলা চালিয়েছে ইরান। কিভাবে এই সফলতা অর্জন করল তেহরান? 300 কিলোমিটার দূর থেকেই মার্কিনীদের ঘায়েল করতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরানের সামরিক বাহিনী, যার সাহায্যে প্রায় 30 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের যুক্তরাষ্ট্রের একটি বিশেষ আত্মঘাতী ড্রোনকে ধ্বংস করেছে তেহরান। তবে কি মার্কিনীদের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে পাত্তাই পাচ্ছে না? প্রশ্ন হলো, হঠাৎ করেই কেন মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে উত্তাপ ছড়ালো ইরান? সাম্প্রতিক 39 দিনের যুদ্ধের পরও যেন উচিত শিক্ষা হয়নি যুক্তরাষ্ট্রের। ইরানকে চাপে ফেলে দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করার জোরদার পায়তারা চালাচ্ছে মার্কিন প্রশাসন। সে লক্ষ্যে ইরানের বন্দর আব্বাসে থাকা দেশটির মাইনবাহী যুদ্ধজাহাজ ও ড্রোন তৈরির কেন্দ্রগুলোকে লক্ষ্য করে সম্প্রতি কমপক্ষে 2 বার হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু বিধিবাম, সে সময় ইরানের কোনো সামরিক রসদ সেই বন্দরটিতে ছিল না বলে দাবি তেহরানের, যার কারণে সেই হামলার লক্ষ্য বাস্তবায়নে পুরোপুরি ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তবে শত্রুপক্ষকে আগে থেকেই আঘাত না করা ইরান পাল্টা প্রতিক্রিয়া জানাতে যে মোটেও দেরি করে না, সেটি করায় গণ্ডায় যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিয়েছে তেহরান। 28 মে কুয়েতে থাকা মার্কিনীদের একটি সামরিক বিমান ঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। আর এতেই তোলপাড় উঠে পুরো মধ্যপ্রাচ্যে, কারণ 1 মাসেরও বেশি সময় পর নতুন করে আবারও উত্তাপ ছড়িয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে। প্রশ্ন হলো, ইরানের পাল্টা এই হামলায় কতটা ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র?
মূলত আলী আল সালেম নামে ওই সামরিক ঘাঁটিটি কুয়েত ও যুক্তরাষ্ট্র যৌথভাবেই পরিচালনা করে। আর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ব্যবহার করেছিল দেশটির সামরিক বহরের অন্যতম শক্তিশালী মিসাইল ফাতে 110। জানা গেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করতে পারলেও এর ধ্বংসাবশেষ মার্কিনীদের সামরিক আস্তানায় আছড়ে পড়ায় কমপক্ষে 5 জন আহত হয়েছে। সেই সাথে যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার মডেলের আত্মঘাতী 2টি ড্রোনকে ঘায়েলও করেছে ইরানের ক্ষেপণাস্ত্রটি, যার মধ্যে মার্কিনীদের অত্যাধুনিক এই ড্রোনগুলোর একটিকে ধ্বংস করতে সফল হয়েছে তেহরান। বিশ্লেষকদের দাবি MQ-9 মডেলের একটি ড্রোনের মূল্য প্রায় 30 মিলিয়ন মার্কিন ডলার। 30 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। তবে কতটা শক্তিশালী ইরানের ফাতে 110 ক্ষেপণাস্ত্রটি? সমরবিদদের দাবি, ইরানের সামরিক বহরের অন্যতম শক্তিশালী মিসাইলগুলোর মধ্যে একটি হল ফাতে 110, যাতে প্রায় 500 কেজি ওজনের বিস্ফোরক বহন করা যায়। মিসাইলটি কমপক্ষে 300 কিলোমিটার রেঞ্জের মাঝে শত্রুপক্ষের আস্তানায় নির্ভুলভাবেই হামলা চালাতে সক্ষম। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এদিকে আলী আল সালেম মার্কিন সামরিক ঘাঁটিতে চালানো ওই হামলা প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC জানিয়েছে, আমাদের এমন প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের জন্য একটি সতর্কবার্তা। শত্রুরা যদি আবারও আগ্রাসী আচরণ করে তবে তাদেরকে পূর্বের চেয়েও কঠোর পাল্টা হামলার মুখোমুখি হতে হবে তেহরানের। যুক্তরাষ্ট্র যখন ষড়যন্ত্র করতে ব্যস্ত, ঠিক তখনই পুনরায় যুদ্ধে শত্রুপক্ষকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে ইরানের সামরিক বাহিনী। উত্তপ্ত এই পরিস্থিতির মাঝেই নতুন কোন অস্ত্র উন্মোচন করল ইরান? জানা গেছে 700 কিলোমিটার জুড়ে তাণ্ডব চালানোর জন্য প্রয়োজনীয় সমরাস্ত্র তৈরি করেছে তেহরান। তবে কি সম্ভাব্য যুদ্ধের সকল চিত্রই এবার বদলে দেবে ইরান? এদিকে শান্ত যুদ্ধের ময়দানে পুনরায় উত্তাপ ছড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে আরেকবার পরাজিত হবার মতো ভুল কি করবে যুক্তরাষ্ট্র? সাম্প্রতিক সময়ে 3টি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে মোতায়েন করে ইরানের বিরুদ্ধে আগ্রাসন ছড়ায় মার্কিন সামরিক বাহিনী। কিন্তু সেই সফলতার মাপকাঠিতে যে কয়েক গুণ পিছিয়ে গেছে যুক্তরাষ্ট্র, সেটি হারে হারে টের পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণটা বেশ পরিষ্কার, ইরানের ছোড়া মিসাইল আর আত্মঘাতী ড্রোনের সামনে যেন কুলহারা হয়ে পড়েছিল মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর এয়ার ডিফেন্স সিস্টেম। তবে এত ক্ষয়ক্ষতির পরও ট্রাম্পের দাবি, তার বাহিনী নাকি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে গুঁড়িয়ে দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এর তথ্য বলছে পুরোপুরি ভিন্ন কথা। ইরানের মোট মিসাইলের মাঝে এখনো প্রায় 70% টিকে আছে, যা দিয়ে আরও বেশ কয়েক মাস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালাতে পারবে দেশটি, এমনটাই দাবি CIA এর। কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র থাকার পরও আরও নতুন সমরাস্ত্র তৈরির দিকে ঝুঁকছে কেন ইরান? মার্কিনীদের কোনো আশ্বাসের প্রতি ভরসা করছে না তেহরান, কারণ 1 মাসেরও বেশি সময় পর যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে পাল্টা প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্রের উত্তাপ দেখিয়েছে ইরানও। টালমাটাল এই পরিস্থিতির মাঝেও থেমে নেই ইরানের সমরাস্ত্র তৈরির কাজ। রজব 27 মডেলের স্পিডবোট আকৃতির নতুন একটি যুদ্ধযান উন্মোচন করে মার্কিনীদের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। নৌযুদ্ধে শত্রুপক্ষের বিরুদ্ধে দ্রুতগতিতে হামলা চালানোর জন্য এই যুদ্ধযানটি ব্যবহার করবে তেহরান, যাতে সজ্জিত রয়েছে 2টি শক্তিশালী ক্রুজ মিসাইল, যা দিয়ে 700 কিলোমিটার রেঞ্জের মাঝে শত্রুপক্ষের আস্তানায় নির্ভুল হামলা চালাতে পারবে ইরানের সামরিক বাহিনী। 31 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এর আগে আরাশ-ই-কামাঙ্গির নামে নতুন একটি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির ঘোষণা দেয় IRGC। এরই মাঝে যুক্তরাষ্ট্রের MQ-9 মডেলের একটি আত্মঘাতী ড্রোনকে সেই এয়ার ডিফেন্স সিস্টেমটি দিয়ে ভূপাতিত করার দাবিও করেছে ইরান।
জানা গেছে তুলনামূলক সস্তা, সহজে স্থানান্তরযোগ্য এবং দেশীয়ভাবে উৎপাদিত প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি ব্যাপকভাবে বিনিয়োগ করছে ইরান, যার মাধ্যমে স্থির রাডার সিস্টেমের উপর নির্ভর না করেই শত্রুপক্ষের আত্মঘাতী ড্রোন ও যুদ্ধবিমানকে ভূপাতিত করার সক্ষমতা অর্জন করেছে তেহরান, এমনটাই দাবি বিশ্লেষকদের। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী যে রাষ্ট্রের, সেই যুক্তরাষ্ট্র কেন হঠাৎ করে আতঙ্কিত? কেন মধ্যপ্রাচ্যের একটি সরু জলপথ এখন ওয়াশিংটনের মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে? আর এমন কি অস্ত্র ব্যবহার করেছে ইরান, যার সামনে অত্যাধুনিক যুদ্ধ জাহাজও সতর্ক হয়ে চলতে বাধ্য হচ্ছে? গল্পটা হরমুজ প্রণালীর। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। তাই এই পথের নিরাপত্তা শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই হরমুজ প্রণালীকেই নিজেদের সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। আর সেই অস্ত্রের নাম সামুদ্রিক মাইন। প্রথম শুনলে বিষয়টি খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই ছোট্ট বিস্ফোরকই একটি যুদ্ধ জাহাজকে অচল করে দিতে পারে, একটি বাণিজ্যিক জাহাজকে ডুবিয়ে দিতে পারে, এমনকি পুরো জলপথকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। মাইন মূলত এমন এক ধরনের বিস্ফোরক যা সমুদ্রের নিচে গোপনে স্থাপন করা হয়। কোনো জাহাজ কাছাকাছি এলেই এটি বিস্ফোরিত হতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এগুলোকে খুঁজে বের করাই অত্যন্ত কঠিন। সামুদ্রিক মাইন সাধারণত 3 ধরনের হয়ে থাকে। প্রথমটি মুরড মাইন, এগুলো পানির নিচে নোঙর করা অবস্থায় থাকে এবং কোনো জাহাজের সংস্পর্শে এলেই বিস্ফোরিত হয়। দ্বিতীয়টি বটম মাইন, এগুলো সরাসরি সমুদ্রের তলদেশে স্থাপন করা হয়, ফলে শনাক্ত করা আরও কঠিন হয়ে পড়ে। আর তৃতীয়টি হলো ইনফ্লুয়েন্স মাইন, এটি সবচেয়ে আধুনিক ও বিপজ্জনক। জাহাজের শব্দ, চাপ কিংবা চৌম্বকীয় সংকেত শনাক্ত করেই বিস্ফোরণ ঘটাতে পারে এই মাইন। এ কারণেই হরমুজ প্রণালীতে মাইন অপসারণের কাজ যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে উন্নত মাইন সুইপার এবং নজরদারি প্রযুক্তি থাকা সত্ত্বেও প্রতিটি মাইন খুঁজে বের করা সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। পরিস্থিতির গুরুত্ব এতটাই বেড়েছে যে বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার জন্য যে কয়েকটি শর্ত তিনি প্রকাশ করেছেন, তার মধ্যে অন্যতম ছিল হরমুজ প্রণালীর মাইন অপসারণ। ট্রাম্প দাবি করেছেন মার্কিন বাহিনী ইতোমধ্যেই বহু মাইন শনাক্ত ও ধ্বংস করেছে, তবে এখনও যে মাইনগুলো রয়ে গেছে সেগুলো দ্রুত অপসারণ বা নিষ্ক্রিয় করার দায়িত্ব ইরানকেই নিতে হবে। তিনি আরও জানিয়েছেন, এই শর্ত পূরণ হলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ শিথিল করা হতে পারে এবং হরমুজ প্রণালীকে আবারও পুরোপুরি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে সংকট এখনও কাটেনি। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ইতোমধ্যেই জরুরি সামুদ্রিক সতর্কতা জারি করেছে। এতে জাহাজ মালিক, অপারেটর এবং নাবিকদের হরমুজ প্রণালীতে চলমান বিপজ্জনক সামরিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। যৌথ সামুদ্রিক তথ্য কেন্দ্রের সতর্ক বার্তায় বলা হয়েছে, আঞ্চলিক হুমকির মাত্রা এখন অত্যন্ত সংকটজনক পর্যায়ে রয়েছে। অভিযোগ করা হয়েছে, ইরান মাইন ব্যবহার করে এই কৌশলগত জলপথের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। এ কারণে সব জাহাজকে বিশেষ রুট অনুসরণ করতে বলা হয়েছে। নাবিকদের সার্বক্ষণিক নৌ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মার্কিন বাহিনীর যে কোনো নির্দেশ দ্রুত মেনে চলতেও বলা হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ইরানের এই সামুদ্রিক মাইন কি সত্যি পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে? কারণ ইতিহাস বলছে, অনেক সময় সবচেয়ে বড় যুদ্ধ জাহাজও পরাজিত হয়েছে সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে ধূর্ত অস্ত্রের কাছে। আর হরমুজ প্রণালীতে সেই অস্ত্র এখন হয়ে উঠেছে সামুদ্রিক মাইন।